হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শিবরাম চক্রবর্তীর একটি মজার গল্প সুরওয়ালা বাবা তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো শুরু করছি আজকের গল্প। বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে। এমন সময় দাদামশাই ডেকে বললেন, আজ আর স্কুল যেতে হবে না, তোর সুরওয়ালা বাবা আসছেন, দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি। আজ আবার মেল ডে, আমার তো আপিস কামাই করা চলবে না, বাড়ি থাকবি তুই। স্কুল যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো, কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল। সুরওয়ালা বাবা আবার কীরকম বাবা? সে তো প্রায় বছর 10 হতে চলল তার বাবা স্বর্গে গেছেন। সে শুনেছে তার কিছুদিন পরে মাও তাকে অনুসরণ করলেন। তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ। এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি। তবে অকস্মাৎ এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো কোত্থেকে আবার? বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসল এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো। বাবা তাহলে দুরকম, এক সুর আছে, আরেক রকম সুর নেই। তবে সাধারণত বাবাদের সুর থাকে না, যথা নিতু, নীলিম বা ঝুনকুর বাবার নাইকো। যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারোরই সুর নেই। মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয়। বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না, বাবাদেরও হাতি হওয়াটাও ছেলেদের রুচিতে বাধে। তবে মন্টুর দুর্ভাগ্য, বেচারার বাবাই নেই। আর সব বন্ধুর কেমন বাবা আছে, তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায়। তমু তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে, কিন্তু বেচারা মন্টু, যাক, সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন। তবে দুঃখের মধ্যে ওই যা সুর, তার জন্যে আর কি করা যায়। নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো, তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সুরওয়ালা বাবাই বা মন্দ কি? তারপর কাল আবার মন্টুর জন্মদিন, হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না, কত কি উপহারও ঝাড়তে আসছেন। বেলা প্রায় 12:30। এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিকশা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন, এইটে ঘনশ্যামবাবুর বাড়ি না? হ্যাঁ। তাকে বলো গে সত্যপ্রিয়বাবু এসেছেন, আমি সকালে তার করেছি, পেয়ে থাকবেন বোধ হয়। তবে ইনি? মন্টুও প্রায় এই আন্দাজ করছিল। খুব মোটা বটে, তবে হাতির কাছাকাছি একেবারেই নয়। তাছাড়া সুর নেই। সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয়, বরং তাকে যেন একটু বেশি খুশি হতে দেখা গেল। দাদামশাই আপিস গেছেন, আপনি বসুন। তুমি বুঝি উৎপল? আমি তোমার গুরুজন, প্রণাম করো। মন্টু ঈষৎ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কাকে? কেন আমাকে? আশ্চর্য হওয়ার কি আছে? গুরুজনদের ভক্তি করতে শিখবে, তাঁদের কথা শুনবে, এসব শেখনি? মন্টু হাত তুলে নমস্কার করল।
ও কি, ও কি প্রণাম হলো? দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষে সুবিধে হয়নি, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। যাক, ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই। আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে? কোথায়? কেন? দেশে, তোমার বাবার বাড়িতে। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি। আপনি আমার বাবা যদি হন, তবে আপনার সুর কই? সুর? হ্যাঁ, দাদামশাই যে বললেন, মন্টু তুই বাড়ি থাকিস, তোর সুরওয়ালা বাবা আজ আসবেন। কিন্তু আপনার সুর নেই তো, সুর কোথায়? হুম হুঁ বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন। মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হলো না। ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল। সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল, কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি। যার পা নেই তাকে খোড়া বললে যে সে যেমন মনক্ষুণ্ণ হয়, একে শূন্যেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন। অঙ্গহীনতার অনুযোগ না করাই মন্টুর উচিত ছিল। ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয়বাবু বললেন, দেখুন, উৎপলকে আমি নিয়ে যেতে চাই। দাদা বৌদি নেই, কিন্তু আমি তো আছি, আমি এখন ওর অভিভাবক। কেন? এখানে তো বেশ ছিল, ওই অজপাড়া গায়ে। তাহলে খুলেই বলি, এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে নে। যথার্থ শিক্ষা বলতে কি বোঝায়? অনেক কিছু, তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা। তবে এখান থেকে যথার্থ অশিক্ষে যে ওর হচ্ছে তাতে ভুল নেই। যথার্থ অশিক্ষা হচ্ছে কীরকম শুনি? আপনি বলেছেন আমি নাকি ওর সুরওয়ালা বাবা। উৎপল তাই বলছিল। এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে। আমি তো ওর বাবা নই, তাছাড়া আমার সুরও নেই। ও এই কথা! তুমি ওর কাকা তো বটে, বয়ে সুর দিলেই ক হয়, এও বোঝো না বাপু? কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না। পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন। পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল। দেখো উৎপল, আজ আমি তোমাকে মাত্র 3টি উপদেশ দেব। যদি মানুষ হতে চাও, তাহলে আমার এই 3টি উপদেশ তোমার মূল মন্ত্র হবে এবং জীবনে সর্বদা মেনে চলবে। প্রথম হচ্ছে, সত্যনিষ্ঠ হবে। সত্যের জন্য যে ত্যাগ, যে কষ্ট, যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন, কিছুতেই পিছুবে না। দ্বিতীয় উপদেশ এই, সব সময় নিয়মানুবর্তী হবে। নিয়ম না মানলে বিশৃঙ্খলা হবে, তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ হবে। আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই। উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কি যাচ্ছিল না বলা যায় না। কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকেনি। একটু আগে একটা ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে, বোধহয় অকারণ পুলকেই মাথায় চাঁটি মেরে গেছিল। কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল। তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে, অমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেলল। মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল, কিন্তু সত্যপ্রিয় উল্টা বুঝলেন। বললেন, দেখো,
এইমাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে। ও যে আমায় চাঁটি মারলো আগে, আমি তো দেখেছি, কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল, নাই কি? আমার তৃতীয় উপদেশ হচ্ছে, কখনো কাউকে আঘাত করবে না। কেউ যদি তোমার বাঁ গালে চড় মারে, তাকে ডান গাল ফিরিয়ে দেবে। স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন। মন্টুকে জিজ্ঞেস করলেন, তোমার কি টিকিট কিনবো, হাফ না ফুল? একটু মুশকিল আছে দেখছি। আমি হাফ টিকিটে যাই। 12 বছর পুরে গেলে পুরো ভাড়া দিতে হয়। আজ তোমার ঠিক 12 বছর পূর্ণ হবে। তবে হিসাব করে দেখলে ঠিক 12 পড়তে এখনও তোমার 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড বাকি। তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে। তা কেন? আমাদের পাড়ার হাবলা দেখতে পেটে, কিন্তু তার বয়স 17 বছর। সে এখনো হাফ টিকিটে যায়, তাকে কই ধরে না তো? এতক্ষণ কি বোঝালাম তোমাকে? সর্বদা সত্যনিষ্ঠ হবে, বাক্যে, চিন্তায় এবং আচরণে। কাজেই এখনও যখন তোমার 12 বছর পূর্ণ হয়নি, এখন ফুল টিকিট কেনা যেতে পারে না, কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে। সেইটাই ভাবার বিষয়। আচ্ছা, তখনকার কথা তখন দেখা যাবে। গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টিতে হাতঘড়ির দিকে চেয়ে রইলেন। মন্টু জানলার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগলো। কিন্তু যেই না 4 ঘন্টা 35 মিনিট 13 সেকেন্ড গত হওয়া, অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগন্যালের শিকল ধরে ঝুলে পড়লেন। ফল হলো ঠিক মন্ত্রের মতো। ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল, গাছপালাদের ছোটাচ্ছিল, দুধারের দিগন্ত প্রসারিত মাঠের মধ্যিখানে অকস্মাৎ তা থেমে গেল। ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন, কে শিকল টেনেছে? সত্যপ্রিয় বুঝিয়ে বললেন, দেখুন, এই ছেলেটির 12 বছর এই মাত্র পূর্ণ হলো। এরপর তো আর একে হাফ টিকিটে নিয়ে যেতে পারি না। কোনো স্টেশনে থামলেই ভালো হতো, কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানবো বলুন? অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম। তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি। ওর হাফ টিকিট আছে, এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন, কিংবা হাফ টিকিটের ভাড়া দিয়ে রসিদ দিন। এই জন্য গাড়ি থামিয়েছেন? আচ্ছা, পরের স্টেশনে দেখা যাবে। তা দেখতে পারেন, কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে, পরের স্টেশন থেকে নিলে চলবে না। পরের স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আকাশ থেকে পড়ে বললেন, কেন? গ্রেপ্তার কিসের জন্য? দেখছেন না, অকারণে শিকল টানলে 50 টাকা জরিমানা, স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায়। ওই অকারণে তো টানিনি, সে কথা আদালতে বলবেন। সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না। সত্যের মর্যাদা রাখার জন্য যা করা দরকার, যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে, তাই তিনি করেছেন। তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি। কারণ গুরুতর কারণ ছিল বলেই শিকল টেনেছেন। কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ। এটা বেশ ওজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন। তিনি নামতে প্রস্তুত নন, অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না। অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো। মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে। সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল। টানাটানিতে সত্যপ্রিয় দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছিঁড়ে।
সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে। তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন। তখন সকলে মিলে চাঁদা করে তাঁকে ইতস্তত মারতে শুরু করে দিলে। কদাচ কাহাকেও আঘাত করিও না, জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন। তবে বাঁগালে মার খাবার পর ডানগাল তিনি বাড়িয়ে দিচ্ছেন বটে, কিন্তু সেটা বোধ হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও। কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল। অসুবিধে এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না। একা সত্যপ্রিয় কি করবেন? খানিকক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে তিনি একা 7 জনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি, কিন্তু 7 জনের মার তাঁকে হজম করতে হয়েছে। সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে তার বাহির থেকে দরজা লাগিয়ে দিল, সেই যতক্ষণ না থানার থেকে লোক এসে তার হেফাজত নেয়। মন্টুও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটকা পড়ল। তারপর ট্রেন ছাড়ল। স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা, বিরাট শোরগোল। সেই সব গাড়ির সঙ্গে সঙ্গেই চলে গেল। ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল। সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোঁত ঘোঁত করতে লাগলেন। তাকে তখন আর চেনাই যায় না। সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে, চোখ ছোট হয়ে গেছে, প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে। অচিরেই হয়তো সুরও বেরোতে পারে, এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকলো।